বেঁচে আছি মানেই কিন্তু জীবন নয়। জীবন হলো সেটাই যেটা আমরা কল্পনাও করি না, অথচ আমাদের সাথে ঘটে যায়। যেমন সেদিন আমার সাথে ঘটে গেল। গত শুক্রবার আমি মামুনি আমার শ্রদ্ধেয় মাস্টারমশাইয়ের অসুস্থতার কথা জানতে পেরে তাকে দেখতে বারাসাত থেকে 7:45-এর বনগা লোকাল ধরে 8:30-এ মশলন্দরপুর স্টেশনে নেমে আধার মানিকে মাস্টারমশাইয়ের বাড়িতে আসবো বলে একটা অটোতে উঠেছিলাম। শীতের সকাল, এদিন ঠান্ডাটাও যেমন ছিল তেমনই ছিল কুয়াশাও। 5 জন প্যাসেঞ্জার হয়ে গেল দেখে ড্রাইভার অটোটা ছেড়ে দিল। এক এক করে বিভিন্ন স্টপেজে নামতে নামতে বাগজোলায় 4 নম্বর প্যাসেঞ্জার নেমে ড্রাইভারকে বলল, কুয়াশার মধ্যে এত জোরে চালাচ্ছেন কেন? হঠাৎ করে কোনো কিছু সামনে এসে গেলে তো সামলাতে পারবেন না, একটু আস্তে চালান। ড্রাইভার 4 নম্বর প্যাসেঞ্জারের কথার উত্তর না দিয়ে ভাড়া নিয়ে আমাকে আধার মানিক নামাবে বলে গাড়ি ছেড়ে দিল। সকালের ফাঁকা রাস্তায় অটোটা খুব জোরে চলতে লাগলো। আমি অটোর পিছনের সিটে বসে দেখছি কুয়াশা এতটাই ভারী যে 20-30 হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার মধ্যে অটোটা জোরে চলছে দেখে ড্রাইভারকে বললাম, একটু আস্তে চালান, এত তাড়াহুড়ো করছেন কেন? ড্রাইভার আমার কথা না শুনে একই রকমভাবে চালিয়ে যেতে লাগলো দেখে আবারও ড্রাইভারকে বললাম, দাদা একটু আস্তে চালান। ড্রাইভার কোনো কথা শুনছে না দেখে চোখ বন্ধ করে ইষ্ট নাম করতে লাগলাম। বাগজোলা থেকে অটো ছেড়ে খুব বেশি হলে 2-2.5 কিলোমিটার যাওয়ার পর নারায়ণপুরের ইউটার্ন ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটা দুটো পাল্টি খেয়ে ওল্টাতে ওল্টাতে পুকুরের ধারে এসে থেমে যায়। ড্রাইভার অটো থেকে ছিটকে গেল, আমি ভিতরে আটকে গিয়ে কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়ি। আশেপাশের কিছু সহৃদয় মানুষজন ছুটে এসে মাথা ফেটে যাওয়া ড্রাইভারকে উদ্ধার করে অটোর ভিতর থেকে সারা শরীরে কেটে ছড়ে কালশিটে পড়ে যাওয়া আমাকে বার করে ছিটকে যাওয়া আমার ফোন সমেত ব্যাগটা কুড়িয়ে নিয়ে 2 কিলোমিটার দূরে রুদ্রপুর হসপিটালে একটা ইঞ্জিন ভ্যানে করে নিয়ে আসে। হসপিটালে যাওয়ার রাস্তায় আমার জ্ঞান ফিরলে বুঝতে পারি পিঠে, বুকে আর পাশে অসম্ভব ব্যথা করছে, দম নিতে কষ্ট হচ্ছে। পাশে মাথা ফাটা ড্রাইভারকে দেখে রাগ হলো, কথা বলতে কষ্ট হচ্ছে। তবুও তাকে বললাম, আপনাকে বারবার বলছিলাম গাড়িটা আস্তে চালান, কথা তো শুনলেন না। এখন দেখুন কোথায় যাচ্ছি আমরা। অটো ড্রাইভারটি তখন কাঁদছে আর বলছে, আমার মাথা ফেটে গেছে ঠিক আছে, কিন্তু গাড়িটা যে ভেঙে চুরে গেছে, এখন আমার চলবে কি করে? যারা ইঞ্জিন ভ্যানে করে আমাদের হসপিটালে নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে একজন ব্যাগটা আমার হাতে দিয়ে অটো ড্রাইভারের উদ্দেশ্যে বললেন, দিদি যখন বলছিলেন গাড়ি আস্তে চালাতে তখন তো শোনেননি, এখন মাথা ফেটেছে, গাড়ি ভেঙেছে, এরপর যদি পুলিশ কেস হয় তখন তো কপালে দুঃখ আছে। ড্রাইভারটি কাঁদতে কাঁদতে আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি তো ঠিকই চালাচ্ছিলাম, সামনে হঠাৎ কুকুর এসে যাওয়ায় যেই ব্রেক চেপেছি গাড়ি উল্টে গেল। সবাই মিলে আমাদের ধরে আস্তে আস্তে হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে এলে ডাক্তারবাবুরা দেখে শুনে একজন স্টাফকে পুলিশে খবর দিতে বলে অটো ড্রাইভারকে এমার্জেন্সিতেই তার ব্যান্ডেজ এবং চিকিৎসার ব্যবস্থা করতে লাগলেন। সেই সঙ্গে আমাকেও অক্সিজেন দিয়ে কিছু সময় রেখে তারপর পেইন কিলার এবং ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন। আমি ঠিকমতো মাস্টারমশাইয়ের বাড়িতে পৌঁছেছি কিনা বাড়ি থেকে মেয়ে ফোন করেছিল। ঘুমের একটা ঘোর থাকলেও ব্যাগের মধ্যে ফোনটা বাজছে আওয়াজ পেয়ে ব্যাগ থেকে ফোন বার করার চেষ্টা করছি দেখে ডিউটিতে থাকা একজন মাসি আমার ব্যাগ থেকে ফোন বার করে ফোনটা ধরে বললেন, তুমি কে ফোন করছো? মেয়ে আমার গলার আওয়াজ না পেয়ে অন্য কারো আওয়াজ পেয়ে সে অবাক হয়ে বলল, আমার মা কোথায়, আপনি কে? আয়া মাসি তখন বললেন, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন রুদ্রপুর হসপিটালে আছেন। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেই মেয়ে কাঁদতে কাঁদতে বলল, মার সাথে কথা বলবো। মাসি তখন বললেন, তোমার মাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এখন উনি ঠিকমতো কথা বলতে পারবেন না, তোমরা কেউ এখানে এসো।
আমি শ্যামল, পুজো করছিলাম। ফোনটা বাজতে দেখে ফোনের দিকে তাকিয়ে দেখলাম নাতনি ফোন করছে। ফোন ধরে বললাম, গুড মর্নিং মা, বলো। তুমি দিদুনকে কিছু বলো না, বলে নাতনি কাঁদতে কাঁদতে বলল, দাদাই তুমি শিগগির যাও। দিদুনকে বলতে বারণ করছে কেন বুঝতে না পেরে বললাম, কি বলছিস তুই, কোথায় যাব? নাতনি বলতে লাগলো, অসুস্থ মাস্টারমশাইকে দেখবে বলে মা সকালে বেরিয়েছিল। রাস্তায় কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন রুদ্রপুর হসপিটালে ভর্তি আছে। ডাক্তার মাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, কথা বলতে পারছে না। পুজো করতে বসে হঠাৎ মেয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে হৃৎপিণ্ডটা ধড়াস ধড়াস করতে লাগলো। জগন্নাথ দেবের দিকে তাকিয়ে ঢোক গিলে নাতনিকে জিজ্ঞাসা করলাম, কি করে হলো? নাতনি কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু জানি না, মাকে ফোন করেছিলাম, একজন মার ফোন ধরে আমাকে এই সব বলল বলে সে আবার বলল, তুমি শিগগির যাও। কোনো রকমে পুজো শেষ করে জগন্নাথ দেবের কাছে হাত জোর করে বললাম, মেয়ের যেন কোনো বড় বিপদ না হয় ঠাকুর, তুমি রক্ষা করো। পুজোর আসন থেকে উঠে জামা প্যান্ট পাল্টানোর সময় মনে মনে ভাবলাম, তুলিকাকে মেয়ের অ্যাক্সিডেন্টের কথা বলা এখন ঠিক হবে না। আগে নিচে গিয়ে পরিস্থিতিটা দেখি, তারপর তুলিকাকে বলবো। জ্যাকেট গায়ে দিয়ে কিছু টাকা নিয়ে তুলিকাকে বললাম, আমি একটু বেরোচ্ছি। তুলিকা বলল, কিছু তো খেলে না, পুজো করে উঠেই বেরোচ্ছ, একটু বসো, এক কাপ কফি অন্তত করে দিই। এখন থাক, পরে খাবো বলে দেরি না করে মোটর সাইকেল নিয়ে বেরোবার আগে আমার পরিচিত আশরাফকে, যার আর্টিকা গাড়ি আছে, তাকে ফোন করে বললাম, তুমি কোথায় আছো? সে ফোন ধরে বাড়িতে আছি বলে বলল, কেন দাদা? বললাম, তোমার আর্টিকা গাড়িটা নিয়ে মেন রাস্তায় এসো, এক জায়গায় যেতে হবে। আশরাফ জিজ্ঞাসা করলো, আপনি কি আমার বাড়িতে আসছেন? বললাম, হ্যাঁ, আমি মোটর সাইকেল নিয়ে বেরোচ্ছি, তোমার বাড়িতে মোটর সাইকেল রেখে গাড়িতে যাব বলে ফোন কেটে দিয়ে মোটর সাইকেলে যেই স্টার্ট দিলাম, জামাই ফোন করে বলল, বাবা আপনার তো শরীর ভালো না, আমি যাচ্ছি। আমি বেরিয়ে পড়েছি, তুমি টেনশন করো না, বলে বললাম, এখন তুমি তোমার মেয়ের কাছে থাকো, আমি ফোন করলে তুমি চাপাডালিতে চলে এসো। বলে ফোন কেটে দিয়ে সেটা পকেটে রেখে এক্সেলেটার চাপ দিলাম। মেয়েটার বড় কোনো বিপদ হলো কি না এই টেনশনে 6 কিলোমিটার দূরে আশরাফের বাড়িতে 14 মিনিটের মধ্যে পৌঁছিয়ে মোটর সাইকেল রেখে গাড়িতে উঠে বললাম, রুদ্রপুর হসপিটালে চলো, মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আশরাফ গাড়ি স্টার্ট না করে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে বললাম, তাড়াতাড়ি চলো। আশরাফ গাড়ি স্টার্ট করে জিজ্ঞাসা করলো, মামুনি ওখানে কি করতে এসেছিল? বললাম, ওর মাস্টারমশাইয়ের শরীর খারাপ শুনে দেখতে আসছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন রুদ্রপুর হসপিটালে আছে। হসপিটালে পৌঁছিয়ে মেয়ের সামনে যেতেই মেয়ে আমাকে দেখে কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা আমি বোধহয় মরতে মরতে বেঁচে গেছি, তুমি আমাকে এখান থেকে কলকাতায় নিয়ে চলো, আমি ঠিক মতন দম নিতে পারছি না। মেয়েকে ঠিক আছে বলে বললাম, তুই চিন্তা করিস না, আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলে দেখছি। বলে আয়া মাসিকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু কোথায় আছেন? আয়া মাসি ডাক্তারবাবুরা যেখানে বসে আছেন সেই জায়গাটা দেখিয়ে দিয়ে চলে গেলেন। ডাক্তারবাবুদের কাছে গিয়ে পেশেন্টের নাম আর অটো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে বললাম, মেয়ের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনাদের এখানে যদি ট্রিটমেন্টের অসুবিধা থাকে তাহলে আমি ওকে কলকাতায় নিয়ে যাব, আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। ডাক্তারবাবুরা কোনো আপত্তি না করে ঠিক আছে বলে যে চিকিৎসা ওনারা করেছেন তার একটা প্রেসক্রিপশন করে দিয়ে মাথা স্ক্যান, বুক, পিঠ এবং কোমরের এক্স-রে করতে হবে লিখে আমাকে দিয়ে হসপিটালের কাগজে সই করিয়ে ছেড়ে দিলেন। আমি মেয়েকে নিয়ে আশরাফের গাড়ির পিছনের সিটে হেলান দিয়ে বসিয়ে জামাইকে ফোন করে বললাম, 1 ঘন্টা পর তুমি চাপাডালিতে এসে দাঁড়াও। বাইপাসের ধারের হসপিটালের এমার্জেন্সিতে মেয়েকে নিয়ে জামাইয়ের এক বন্ধু আর আমি যখন ঢুকলাম তখন 12টা 35। ডাক্তারবাবুদের করা স্ক্যান এবং একাধিক এক্স রে রিপোর্টে দেখা গিয়েছে
চোট লেগেছে, তবে গুরুতর না। সমস্ত রিপোর্টের সাথে কিছু ওষুধের প্রেসক্রিপশন করে দিয়ে ডাক্তারবাবু বলেছেন বেড রেস্টে থাকতে। আজ 10 দিন পর মেয়ের জায়গায় জায়গায় কালশিটের দাগ এখনো আছে। পাষাণের ব্যথাটা আগের থেকে একটু কমেছে। এখন সে উঠে দাঁড়াতে পারছে, তবে পুরোপুরি সুস্থ হতে এখনো কিছুদিন সময় লাগবে। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।